রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশের অনেক তরুণ, দালাল চক্র ধরাছোঁয়ার বাইরে। গণ অভ্যুত্থানের 6 মাস সংস্কার চলমান হলেও চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা, মূল্যস্ফীতি। গাজার মাটিতে ট্রাম্পের চোখ, হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। কাজের আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছেন বাংলাদেশের অনেক তরুণ। তাঁদেরই একজন যশোরের চাঁচড়ার সর্দারপাড়ার জাফর হোসেন। এই খবর জানতে পেরে ভেঙে পড়েছেন স্বজনরা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বামী যুদ্ধে যাবার খবরে স্ত্রীর এই উৎকণ্ঠা। 4-5 দিন আগে কথা হয়েছে, আমার বলছে কি আমার সন্তান দুটো তুমি দেখি রেখে, সেই ভয় শুনি সেই থেকে এত কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরে দাও, আমি আর কিচ্ছু চাই না। শুধু স্ত্রী নন, উৎকণ্ঠিত পুরো পরিবার। যে যুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কি করে সে যুদ্ধের মাঠে জাফর, সে তথ্য জানান তার বাবা। সৌদি থেকে দুবাই এনেছে, দুবাই থেকে নিয়ে এবার তাদের বিক্রি করে দিয়েছে। আর্মিতে ট্রেনিং দেওয়ার পরে ওনাকে যুদ্ধই পাঠাচ্ছে। একজন অসুস্থ, মানে গুলি লেগেছে, অসুস্থ রয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে, আর একজন মারা গেছে। সাইপ্রাসে চাকরির আশায় 9 লাখ টাকা খরচ করে জাফর এখন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন। ঘরে 2টি শিশু, দুশ্চিন্তায় শুকিয়ে গেছে মায়ের চোখের পানি। মোবাইল ফোনে এমন খবর জানতে পেরে স্তম্ভিত স্বজন ও প্রতিবেশীরাও। দালালে সিটারি করে ইউক্রেনে এই রাশিয়ায় বেঁচে দেশে, তার এখন অস্ত্রটি ট্রেনিং দিতেছে, এখন সে মৃত্যু সজ্জায়, এখন মাটির তলে বাংকারে আছে। যুদ্ধের জন্য কোনো বাঙালি যায় না, বিদেশে পাড়ি দেয় শুধু কাজের জন্য, মায়ের বুক খালি করার জন্য না। ঘটনা জানাজানির পর দালাল চক্রের কাউকে পাওয়া যায়নি। বিদেশে কাজের নামে যুদ্ধে পাঠানো প্রতারক চক্রের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অফশোর ব্যাংক অ্যাকাউন্ট সহ অবৈধ অর্থায়নের সম্পত্তি লেনদেনের তদন্তে উঠে এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের নাম। গোপন তদন্তে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে এমনটাই বলছে তদন্তকারীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আত্মসাৎ করা অর্থ দিয়ে লন্ডনে 7 লাখ পাউন্ডের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। এমন অভিযোগ পেয়েছে দুদক। আর অর্থ পাচার করা হয় মালয়েশিয়ার অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। শুধু টিউলিপ নয়, শেখ হাসিনা পরিবারের অন্যান্য সদস্যদেরও উত্তর লন্ডনে 6.5 লাখ পাউন্ডের ফ্ল্যাট ও প্রায় 20 লাখ পাউন্ডের সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তি কেনার লেনদেন হয় পাচার করা অর্থের মাধ্যমে। এ অবস্থায় টিউলিপ সহ অভিযুক্তদের আর্থিক উৎস খতিয়ে দেখছে তদন্তকারীরা। গণ অভ্যুত্থানের 6 মাস আজ। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের সার্বিক স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি হলেও তা শূন্য কোটায় নামিয়ে আনা যায়নি। আইন শৃঙ্খলা নিয়ে হিমশিম খাচ্ছে সরকার। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। গেল অর্ধ বছরে জাতীয় প্রত্যাশা প্রাপ্তির কতটুকু পূরণ হয়েছে, আরও কতটুকু কি করা যেত, এই বিষয়গুলো নিয়ে 21 টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। সাক্ষাৎকার নিয়েছেন সোহেল সামি। রক্তক্ষয়ী সংগ্রাম শেষে কাঙ্ক্ষিত অভ্যুত্থান। 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যায় ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমূল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শপথ গ্রহণ করেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। তারপর কেটে গেছে 6 মাস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত রাজনৈতিক ও বৈষম্য বিরোধী নেতাদের কাছে প্রশ্ন ছিল, প্রত্যাশার পূরণ কতটুকু? প্রাপ্তির জায়গা থেকে আমরা অনেক ক্ষেত্রে আশাবাদী হতে পারি, কারণ বিগত 17 বছরে আমরা দেখেছি আমরা
ঠিক করে কথা বলতে পারি না, ঠিক করে লিখতে পারি না। ফ্যাসিস্ট হাসিনা রেজিমের যারাই ছিলেন না কেন, তাদের বিরুদ্ধে কোনো প্রকার কথা বললেই তাদেরকে গুম করা হতো, তাদেরকে খুন করা হতো। আগে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম, সেখান থেকে মুক্ত হয়ে এখন একটা গণমানুষের সরকার আমরা মনে করি। এটা যেমন একটা স্বস্তির খবর, অন্যদিকে আমাদের যে আকাঙ্ক্ষা, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের মধ্যে কিছুটা হতাশাও আছে। মৌলিক মানবাধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে তাদের কথায়। আজকে আইন শৃঙ্খলায় 6 মাসও আপনি উন্নতি করতে পারেন। দ্রব্যমূল্যের আজকে চরম অবনতি। কুমিল্লা আমরা সেদিনও দেখলাম একজনকে হত্যা করা হয়েছে। তাই সামগ্রিকভাবে একটা কিন্তু দেশে একটা মানে অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করছে। হাসিনা সহ আসলে কিছু মানুষ দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু এই আমলাতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সমাজে, সেখানে কিন্তু সেই ফ্যাসিস্ট কাঠামোর লোকজনই এখনো রয়ে গেছে। ফ্যাসিবাদের ফেলে যাওয়া সিন্ডিকেট ভাঙা গেলে জিনিসপাতির দামও নাগালের মধ্যে চলে আসবে বলে অভিমত তাদের। বাজার নিয়ন্ত্রণ করা বলেন, সিন্ডিকেটের সমস্যাগুলো বলেন, এই সিস্টেমটা ভাঙতে আমাদের মনে হয় যে কিছুটা সময় লাগবে। সেই জন্য আসলে পরিপূর্ণ সংস্কার দরকার। ডক্টর ইউনূস সাহেব নিজে ঠিক আছে, কিন্তু যে টিমটা সাজিয়েছে, আমাদের মনে হয় টিমটার মধ্যে দক্ষতা, অভিজ্ঞতা এবং সাহসের প্রচণ্ড অভাব। আদর্শগত ভিন্নতা থাকলেও বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত রাখার প্রশ্নে সেই লক্ষ্যে সংস্কার ও নির্বাচনের ব্যাপারে একমত তারা। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা। এবার গাজা প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দীর্ঘমেয়াদে মালিকানা চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প। বলেন, গাজা অধিগ্রহণ করে পুনর্নির্মাণ করবেন তিনি। এজন্য গাজা থেকে ফিলিস্তিনিদের মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে চলে যেতে বলেন। এই বক্তব্যের পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের বাইরে শুরু হয়েছে বিক্ষোভ, প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর প্রস্তাব আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি গাজার মালিকানা চান তিনি। ওয়াশিংটনে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ট্রাম্প। বলেন, গাজাকে রিভেরা অব মিডল ইস্ট হিসেবে দেখতে চান তিনি। গাজা পুনর্নির্মাণের দায়িত্ব নিতে চান, আর দীর্ঘমেয়াদে মালিকানা নেয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে বলেও মত তার। এজন্য প্রয়োজনে গাজায় মার্কিন সেনা পাঠাতেও প্রস্তুত তিনি। এ সময় গাজাবাসীকে আবারও মধ্যপ্রাচ্যের অন্য দেশে চলে যাওয়ার পরামর্শ দেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না, এমনটা চান তিনি। গাজার মালিকানা চেয়ে ট্রাম্পের এই পরিকল্পনা ঘোষণার পর শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। সৌদি আরব এরই মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না বলে জানিয়েছে। বিক্ষোভ চলছে হোয়াইট হাউসের বাইরে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। দেশ, জাতি ও বিশ্বের শান্তি কামনা করবেন মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে মুসল্লিরা ময়দানে জড়ো হচ্ছেন। বেলা 12টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ। বাদ ফজর বয়ান করেন ভারতের বেঙ্গালুরের ভাই ফারুক। সকাল 9:30টায় হেদায়েতের বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এই বয়ানের পরে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ভারতের মাওলানা ইব্রাহিম দাওরা। মোনাজাতে অংশ নিতে এসে অনেকেই ময়দানের বাইরে মহাসড়কে অবস্থান করছেন। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস এবং সোনার বাংলা, এই 5টি ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতি করা হচ্ছে। আখেরি মোনাজাত উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সারা বিশ্বের মুসলিমের জন্য সবার সাথে কাপ মিলে যদি আমরা চলতে পারি, সারা বিশ্বের মুসলিমের জন্য আল্লাহর কাছে মাফ করবে, তারপরে নদীর আদেশ অনুযায়ী চলবো। আমরা দোয়া করবো যাতে দুনিয়া এবং আখিরাতে আমরা সবাই আল্লাহ তাআলা সুখ শান্তি এবং সফলতা দান করে, সকলকে যাতে ঈমানের সাথে চলার মতো তৌফিক দান করে। সারা বিশ্বের লোকের জন্য আল্লাহ হেদায়েতের দোয়া চাইবো, এবং আমাদের যারা অপর ভাইরা আছে তাদের জন্য আল্লাহ পাক হেদায়েত দেয় এবং সকলকে একসাথে সামনে বিশ্ব ইজতেমা একত্র করতে পারি। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
রাশিয়া গিয়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশের অনেক তরুণ, দালাল চক্র ধরাছোঁয়ার বাইরে। গণঅভ্যুত্থানের 6 মাস সংস্কার চলমান হলেও চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা, মূল্যস্ফীতি। গাজার মাটিতে ট্রাম্পের চোখ, হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।